প্রিয় শিক্ষার্থীরা, মহামারী করোনা বদলে দিয়েছে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। বন্ধ হয়ে গেছে বিদ্যালয়ের রুটিন অনুযায়ী পাঠদান। তোমাদের লেখাপড়ার এই ক্ষতি পুষিয়ে নিতে সহায়ক হতে পারে আমার আজকের এই ক্লাসটি। আমি শুরুতেই আমার আজকের এই ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। করোনার এই বন্ধকালীন সময়ে আমরা স্বাভাবিক ক্লাসের পরিবর্তে অনলাইনে তোমাদের যে ক্লাসগুলো দেব, এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইয়ের ২ নম্বর অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আজকে আলোচনায় যাওয়ার শুরুতেই আমরা একটি ছোট্ট ভিডিও দেখে নেব। আমরা একটু ভিডিওটা দেখি শিক্ষার্থীরা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা যে ভিডিওটি দেখলাম শিক্ষার্থীরা, সেই ভিডিওতে দেখো যে আমরা খেয়াল করলাম যে একদল মানুষ আমাদের জাতীয় সঙ্গীত গাইছে। এখন তোমরা কি বলতে পারবে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত কারা গাইছে? সেই মানুষগুলোকে দেখে আমরা একবারই বলতে পারি যে এই মানুষগুলো ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, মুক্তিযোদ্ধারা। এই মুক্তিযোদ্ধারাই জাতীয় সঙ্গীত গাইছে। আমরা আজকের এই মুক্তিযোদ্ধারা, তাদেরকে নিয়ে যে বাহিনী গঠন করা হয়েছিল আমাদের মুক্তি বাহিনী, সেই মুক্তি বাহিনীর গঠন এবং তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এখানে একদল মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো একেবারেই সাধারণ মানুষ, যে মানুষগুলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তাদের জীবনের মায়া ত্যাগ করে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার জন্য তারা নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের লাল সবুজের পতাকাটা আমাদের জন্য ছিনিয়ে এনেছিল। সেই মানুষগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, আমাদের বীর মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদের নিয়ে যে মুক্তিবাহিনী, তাহলে আমাদের একটি প্রশ্ন, যে কাদের নিয়ে এই মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল? আমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবি দেখে আমরা বলতে পারি যে সেই সময় সামরিক, বেসামরিক জনগণের মিলিত অংশগ্রহণের মাধ্যমেই আমাদের এই মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল। পরবর্তীতে আলোচনার সুবিধার্থে আমরা দেখে নেই এই মুক্তিবাহিনীর গঠনের জন্য কারা কারা কাজ করেছিল। 1971 সালের 11ই জুলাই মুজিবনগর সরকারের উদ্যোগেই মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল। এখন আমরা একটি মানুষের ছবি দেখব। এই মানুষটি আমাদের সকলেরই প্রিয়, পরিচিত একটি মুখ। সেই মানুষটি হলো আমাদের জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। এই মানুষটি ছিলেন আমাদের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। এছাড়াও এই মুক্তিবাহিনী পরিচালনার জন্য আরও কাজ করেছিলেন, চিফ অফ স্টাফ হিসেবে ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব, এবং ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার। এই মানুষগুলো মুক্তিবাহিনী পরিচালনার ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুর দিকেই মুজিবনগর সরকারের পরিকল্পনা মতে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মোট 11টি সেক্টরে, প্রত্যেকটি সেক্টরে একজনকে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়, এবং প্রত্যেকটা সেক্টরে আবার আলাদা করে অনেকগুলো সাব সেক্টরে বিভক্ত ছিল। আমরা সেই সেক্টরগুলোর ভাগগুলো একটু দেখে নিই। তবে এটি দেখার শুরুতেই তোমরা তোমাদের বইয়ের 21 এবং 22 পৃষ্ঠা একটু মনোযোগ দিয়ে দেখে নেবে, তাহলে আমাদের আলোচনা বা বুঝতে তোমাদের সুবিধা হবে। পাঠ্য বইয়ের 21 ও 22 নম্বর পৃষ্ঠা। আমরা বাংলাদেশের একটি মানচিত্র এবং সেখানে 11টি সেক্টরের অবস্থানগুলো একটু চিহ্নিত করে নেব। যেমন দেখো যে আমাদের প্রথমেই ছিল সেক্টর নম্বর 1। আমাদের মানচিত্রে আমরা কিছু জায়গা দেখতে পাচ্ছি। এই জায়গাটি কোথায় ছিল? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত যে এলাকাটি ছিল, এটি ছিল আমাদের 1 নম্বর সেক্টর। আমাদের 2 নম্বর সেক্টর নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেল লাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ, ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে আমাদের ছিল এই 2 নম্বর সেক্টর।
এরপরে চলে যাব আমরা 3 নম্বর সেক্টরে। আমাদের 3 নম্বর সেক্টরে ছিল আখাউড়া, ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট, ঢাকা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ জেলা। সেক্টর 4, সেক্টর 4-এ ছিল সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই শায়েস্তাগঞ্জ রেল লাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। সেক্টর 5, সেক্টর 5-এ আমাদের ছিল সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা। সেক্টর 6, 6 নম্বর সেক্টরে ছিল আমাদের রংপুর এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা। এরপর হলো আমাদের সেক্টর 7, সেক্টর 7-এ ছিল দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা। সেক্টর 8, কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা নিয়ে 8 নম্বর সেক্টর গঠিত হয়েছিল। সেক্টর 9, দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে আমাদের 9 নম্বর সেক্টর গঠিত হয়েছিল। এরপরে চলে যাব আমরা 10 নম্বর সেক্টরে। এই 10 নম্বর সেক্টরটি কোনো স্থলভাগে নয়, এটি গঠিত হয়েছিল নৌ কমান্ডোদের নিয়ে। সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নৌপথ এই অংশটুকু ছিল আমাদের 10 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। এরপর রইল আমাদের 11 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টর কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ এবং টাঙ্গাইল যে জেলা, এই জেলার বিস্তীর্ণ অঞ্চল নিয়ে আমাদের গঠিত হয়েছিল 11টি সেক্টর। মুজিবনগর সরকার শুরুতেই 11টি সেক্টরে বিভক্ত করেছিলেন এবং এই সেক্টরগুলোতে একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করেছিলেন। তাদের অধীনে সাবসেক্টর ছিল এবং সাবসেক্টরের জন্য আবার অনেকগুলো অধিনায়ক নিয়োগ করেছিলেন। এছাড়াও মুক্তিযুদ্ধের শুরুর দিকেই 3টি আলাদা করে ব্রিগেড ফোর্স গঠন করা হয়েছিল: জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জুলাই, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই বাহিনীগুলো গঠন করা হয়। জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স, খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স এবং কে এম শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স গঠন করা হয়েছিল এবং প্রত্যেকের নামের অদ্যাক্ষর দিয়ে এই ফোর্সগুলোকে চিহ্নিত করা হয়েছিল। আমরা আমাদের মুক্তিবাহিনীর আলোচনায় চলে যাব। আমরা এই মুক্তিবাহিনীকে সরকারিভাবে 2টি শাখায় বিভক্ত ছিল। মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে 2টি শাখায় বিভক্ত ছিল। একটি ছিল নিয়মিত বাহিনী আর একটি ছিল আমাদের অনিয়মিত বাহিনী। আমরা কিছু ছবি দেখব এখন। আমরা দুজন মানুষের ছবি দেখছি। এই ছবিগুলো আমাদের খুবই পরিচিত। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে 7 জন বীরশ্রেষ্ঠ ছিল তাদের মধ্যে দুজনকে আমরা দেখতে পাচ্ছি। এই দুজনকে আমরা নিয়মিত বাহিনীর সদস্য হিসেবে চিহ্নিত করি, কারণ তারা প্রত্যেকেই বাংলাদেশের কোনো না কোনো সামরিক বাহিনীর সদস্য ছিল। এরপরে আমরা অনিয়মিত বাহিনীতেও আমরা 2টো ছবি দেখতে পাচ্ছি। খুব সাধারণ দুজন মানুষ, যাদের কোনো অস্ত্রের প্রশিক্ষণ ছিল না, যুদ্ধের প্রশিক্ষণ ছিল না, তারা জানতও না যে কোনোদিন তাদেরকে অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে। এই সাধারণ মানুষগুলোই ছিল আমাদের অনিয়মিত বাহিনীর সদস্য। আমরা নিয়মিত বাহিনীর কারা কারা সদস্য ছিল সেটি জানলাম, যে সামরিক বাহিনী। এক্ষেত্রে আমরা আরও একটু চিহ্নিত করতে পারি এভাবে, যে সে সময় পাকিস্তান সেনাবাহিনীর একমাত্র বাঙালিদের একটি রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এই রেজিমেন্টের সৈনিক এবং অফিসারদের নিয়েই নিয়মিত বাহিনী গঠন করা হয়েছিল। সরকারিভাবে এই নিয়মিত বাহিনীটিকে বলা হতো মুক্তি ফৌজ বা MF। পরবর্তীতে মুজিবনগর সরকার এই নিয়মিত বাহিনীর সদস্যদেরকে 3টি আলাদা বাহিনীতে বিভক্ত করেছিল: সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী। নিয়মিত বাহিনীর পরে যে অনিয়মিত বাহিনীর আলোচনায় আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, খুব সাধারণ মানুষ। এই মানুষগুলো কেউ বা ছিল ছাত্র, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ বা সরকারি অফিসের চাকরিজীবী, কিন্তু প্রত্যেকের একটি জায়গায় মিল ছিল: তারা কেউই সামরিক বাহিনীর সদস্য ছিল না, তাদের কারোই যুদ্ধের প্রশিক্ষণ ছিল না। এই মানুষগুলো নিয়েই গঠিত হয়েছিল আমাদের অনিয়মিত বাহিনী। আমরা এই বাহিনীর মানুষগুলোকে বোঝার জন্য একটি ছোট্ট ভিডিও দেখে নেই। মুক্তি
মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। আমরা যে ভিডিওটি দেখলাম, এই ভিডিওতে কিছু মানুষকে দেখলাম যে মানুষগুলো শপথ বাক্য পাঠ করছিল, এবং যে ব্যক্তিটি তাদেরকে এই শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন তিনি ছিলেন সামরিক বাহিনীর একজন সদস্য। তিনি আমাদের মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং কে ফোর্সের অধিনায়ক খালেদ মোশাররফ। কিন্তু যে মানুষগুলো শপথ নিচ্ছিল সেই মানুষগুলো ছিল খুবই সাধারণ মানুষ। তারা হয়তোবা কেউই সামরিক বাহিনীর সদস্য ছিল না, তারা বাংলাদেশের সাধারণ জনগণের অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমরা এভাবে বলতে পারি, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছিল আমাদের এই মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনী। সরকারিভাবে এই অনিয়মিত বাহিনীর সদস্যদেরকে গণবাহিনী বলা হতো, এবং এই গণবাহিনীর সদস্যদেরকেই মুক্তিযোদ্ধা বা এফএফ বা ফ্রিডম ফাইটার হিসেবে তারা আমাদের কাছে পরিচিত ছিল। অনিয়মিত বাহিনীর এই মানুষগুলো ছাড়াও আরও কিছু বাহিনী ছিল, যেমন আমরা শুরুতেই যে ছবিটি দেখতে পাচ্ছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে যে তরুণ নেতাদেরকে দেখা যাচ্ছে, তারা ছিল সেই সময়কার তরুণ, যুবক এবং ছাত্র নেতা। এই মানুষগুলো যে বাহিনী গঠন করেছিল সেই বাহিনীটিকে বলা হতো মুজিব বাহিনী। মূলত ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়েই গঠিত হয়েছিল সেই মুজিব বাহিনী। এছাড়াও আরেকটি বাহিনী ছিল, সেই বাহিনীটিকে বলা হতো সম্মিলিত বাহিনী। সেই সময়কার কমিউনিস্ট পার্টি, ন্যাপ মোজাফফর, ন্যাপ ভাসানী এবং ছাত্র ইউনিয়নের কর্মীদের নিয়ে এই বাহিনীগুলো গঠিত হয়েছিল। এই মুজিব বাহিনী, সম্মিলিত বাহিনী, এই সবগুলো বাহিনী ছিল আমাদের অনিয়মিত বাহিনী। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিকভাবে মুক্তিযোদ্ধাদের কিছু বাহিনী ছিল। এই বাহিনীগুলোকে আমরা বলে থাকি আঞ্চলিক বাহিনী। এরকম আমাদের মুক্তিযুদ্ধের কতগুলো বিখ্যাত আঞ্চলিক বাহিনী ছিল, সেই বাহিনীগুলোকে আমরা একটু চিহ্নিত করি এভাবে। এক, কাদেরিয়া বাহিনী। এটি সবচেয়ে বেশি পরিচিত বাহিনী ছিল। কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে উঠেছিল, টাঙ্গাইল জেলায় তারা যুদ্ধ করেছিল। এরপরে ছিল আফসার ব্যাটালিয়ন, ময়মনসিংহ ভালুকা অঞ্চলে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। বাতেন বাহিনী, তারাও টাঙ্গাইল জেলায় যুদ্ধ করেছিল। হেমায়েত বাহিনী গোপালগঞ্জ ও বরিশাল জেলায়, হালিম বাহিনী মানিকগঞ্জ জেলায়, আকবর বাহিনী মাগুরা জেলায়, লতিফ মির্জা বাহিনী সিরাজগঞ্জ ও পাবনা জেলায়, জিয়া বাহিনী সুন্দরবন অঞ্চলে, এবং সর্বশেষ ক্রাক প্লাটুন বাহিনী বা ঢাকার গেরিলা বাহিনী। এই বাহিনীর প্রত্যেকে আঞ্চলিকভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এর মধ্যে কাদেরিয়া বাহিনী যেমন বিখ্যাত ছিল, ঠিক তেমনি আরেকটি বিখ্যাত বাহিনী ছিল আমাদের ঢাকার গেরিলা বাহিনী, ক্রাক প্লাটুন বাহিনী। আমরা এই বাহিনী সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ক্রাক প্লাটুন বাহিনী, এদের পরিচিত ছিল যে তারা ছিলেন ঢাকার গেরিলা বাহিনী। এই গেরিলা বাহিনীতে কারা ছিল আমরা একটু দেখে নিই। এটি ছিল সেই ঢাকার বিখ্যাত গেরিলা বাহিনীর সদস্যদের একটি গ্রুপ ছবি। ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এই মানুষগুলো কেউই সামরিক বাহিনীর সদস্য ছিল না। ঢাকার তরুণ যুবক, ছাত্র, যারা দেশকে স্বাধীন করার জন্য ঢাকা শহরে থেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এই বাহিনীর সদস্যরা। এবং এই বাহিনীর সদস্যরা সেই সময়ে ঢাকা শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক এবং টেলিভিশন ভবনে তারা বোমার বিস্ফোরণ ঘটায়, এবং এর ফলে পাকিস্তানি সেনা ও সরকারের মধ্যে ত্রাসের সঞ্চার করে। এমনকি সেই সময়কার বিভিন্ন পত্রপত্রিকায় তাদের যে অপারেশনগুলো এসেছিল সেগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে ঢাকা শহরে তারা কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর নাভিশ্বাস তুলেছিল। সেই কর্মতৎপরতার দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এরপরে চলে যাব আমাদের মুক্তিযুদ্ধের একটি গৌরবময় অধ্যায়, অপারেশন জ্যাকপট।
আমরা জানি যে আমাদের 10 নম্বর যে সেক্টরটি ছিল, এই সেক্টরটি আমাদের ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ। বাংলার বীর নাবিকেরা তারা পাকিস্তান বাহিনীর সামরিক রসদ, অস্ত্র পরিবহনকে বিঘ্ন করার জন্য, বাধা দেওয়ার জন্য চট্টগ্রাম এবং সেই সময়কার মংলা বন্দরে তারা বুকে মাইন বেঁধে সেই জাহাজগুলো তারা ধ্বংস করে দিয়েছিল এবং এই ধ্বংসের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর সরবরাহ লাইন বিঘ্নিত হয়েছিল। যেমন একদিনেই তারা চট্টগ্রাম বন্দরে 10টি এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে দিয়ে নৌপথে পাকিস্তান সেনাবাহিনীর রসদ সাপ্লাই বন্ধ করতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আমাদের মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর গঠন এবং তাদের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি যে আমরা এই আলোচনা থেকে যদি এই প্রশ্নগুলো তোমাদেরকে কখনো করি তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। যেমন কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির নাম কি, মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কাদের নিয়ে গঠন করা হয়, মুক্তিবাহিনীর অনিয়মিত বাহিনীর সদস্যরা কি নামে পরিচিত, মুক্তিযুদ্ধের রংপুর কত নম্বর সেক্টরে ছিল, ব্রিগেড ফোর্সের অধিনায়ক কারা ছিলেন, ক্রাকপাটুন বাহিনী কোথায় গেরিলা যুদ্ধ পরিচালনা করে, অপারেশন জ্যাকপট কত নম্বর সেক্টরে সংগঠিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি যে এই পাঠটি তোমাদের জন্য তোমাদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করবে। পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ।